আজকের এই আয়োজনে সবাইকে দারুণ একটা স্বাগত জানাচ্ছি। আজ আমরা বাংলা সাহিত্যের একেবারে মাস্টারপিস একটা ক্লাসিক ভ্রমণ কাহিনী সৈয়দ মুজতবা আলীর গন্তব্য কাবুলের এক অসাধারণ যাত্রায় ডুব দিতে যাচ্ছি। এটা কিন্তু যেন তেন কোনো ভ্রমণ কাহিনী নয়। এই কালানুক্রমিক যাত্রায় পড়তে পড়তে লুকিয়ে আছে দুর্দান্ত রসবোধ, গায়ে কাটা দেওয়ার রোমাঞ্চ আর জীবনের খুব গভীর কিছু দর্শন। তো চলুন আর দেরি না করে সরাসরি আমাদের আজকের এই রোমাঞ্চকর বিশ্লেষণে ঢুকে পড়া যাক। আমাদের আজকের পুরো বিশ্লেষণটাকে আমরা ৬টা ধাপে ভাগ করেছি। ১. লেখক পরিচিতি ও উৎস। ২. হাওড়া থেকে পেশোয়ারের যাত্রা। ৩. পেশোয়ারে পাঠানদের আতিথেয়তা। ৪. খাইবার পাসের সেই রুক্ষ রোমাঞ্চ। ৫. জালালাবাদের দুর্গন্ধ থেকে সুবাসের অভিজ্ঞতা। এবং সবশেষে ৬. ভ্রমণের মূল দর্শন। চলুন ধাপে ধাপে এগিয়ে যাই। তো আমাদের প্রথম অধ্যায় লেখক পরিচিতি ও উৎস, অর্থাৎ ভ্রমণের নেপথ্যের মানুষ। এই বিশাল যাত্রায় পা বাড়ানোর আগে আমাদের গাইড বা পথ প্রদর্শক মানুষটিকে একটু চিনে নেওয়া যাক। মানুষটার বহুমুখী মেধা দেখলে সত্যি অবাক হতে হয়। ১৯০৪ সালে সিলেটের করিমগঞ্জে ওনার জন্ম। এরপর পড়াশোনা করেছেন শান্তিনিকেতন আর সুদূর জার্মানিতে। তিনি তুলনামূলক ভাষাতত্ত্ব আর ধর্মতত্ত্বের একেবারে তুখোড় পণ্ডিত ছিলেন। কাবুলের একটা কলেজে শিক্ষকতাও করেছিলেন। তার সবচেয়ে বড় ম্যাজিকটা কি জানেন? অত্যন্ত গুরুগম্ভীর আর গভীর সত্যকেও তিনি অনায়াসে, একদম হাসতে হাসতে অসাধারণ রসবোধের মোড়কে আমাদের সামনে তুলে ধরতে পারতেন। আমাদের আজকের এই আলোচনাটি তার বিখ্যাত বই দেশে বিদেশেরই একটা বিশেষ অংশ। চলে আসছি দ্বিতীয় অধ্যায়, হাওড়া থেকে পেশোয়ার যাত্রা। সাবটাইটেল ট্রেনের কামরায় অদ্ভুত অভিজ্ঞতা। কলকাতার হাওড়া স্টেশন থেকে আমাদের এই জার্নির শুরু, আর শুরুর দিকের এই ট্রেন যাত্রাটুকুতে বেশ মজার কিছু ঘটনা ঘটে। স্টেশনে লেখক একটা ইউরোপিয়ান থার্ড ক্লাসের কামরায় ওঠার চেষ্টা করেন। সেখানে দেখা মেলে এক ফিরিঙ্গির। এই ফিরিঙ্গি শব্দটা নিশ্চয় আমাদের সবার বেশ চেনা। ব্রিটিশ ভারতে মূলত সাদা চামড়ার বিদেশিদেরই ফিরিঙ্গি বলা হতো। তো সেই ফিরিঙ্গি সাহেব যখন দাবি করে বসেন যে কামরাটি শুধুই ইউরোপিয়ানদের জন্য, তখন লেখক দারুণ একটা বুদ্ধি খাটান। তিনি ইচ্ছে করে বেশ ভারী উচ্চারণে, একদম গা গা করে ইংরেজিতে একটা গর্জন দিয়েছেন। উদ্দেশ্য হলো নিজেকে বেশ দাপুটে প্রমাণ করে কামরায় নিজের জায়গাটা পাকাপোক্ত করা। আর কাজও হয়েছিল। কিন্তু সবচেয়ে বড় কমেডিটা ঘটে রাতের বেলা। সেই ফিরঙ্গি আর লেখক যখন ঠিক করলেন যে তারা একসঙ্গে বসে খাবার খাবেন, তখন এক অদ্ভুত ব্যাপার দেখা গেল। ফিরঙ্গির দাবি করা তার ফরাসি বাগদত্তার হাতের তৈরি সেই আভিজাত্যে ভরা খাবার, আর লেখকের আনা কলকাতার জাকারিয়া স্ট্রিটের একেবারে দেশি খাবার, দুটো হুবহু এক। সেই শিক কাবাব, পরোটা আর মাংস। নিমিষেই খাবারের এই মিল দুই ভিন্ন সংস্কৃতির মানুষের মাঝের যাবতীয় অদৃশ্য দেয়াল যেন এক ধাক্কায় ভেঙে দেয়। এরপর সেই ট্রেনেই আলাপ হয় এক বৃদ্ধ শিখ সর্দারজির সাথে। ওনার রসবোধও কিন্তু কম নয়। উনি কাপড়ের দারুণ একটা মজার হিসাব দিচ্ছিলেন। ওনার মতে দিল্লি থেকে পেশাওয়ারের দিকে যতই এগোনো যায়, স্থানীয় মানুষদের পাজামা বা শিলোয়ার বানানোর কাপড়ের পরিমাণ নাকি ততই বাড়তে থাকে। এই যেমন ধরুন, দিল্লিতে যার ৩.৫ গজ, ভয়ঙ্কর পাঠানদের এলাকা খাইবারে গিয়ে তার সোজা ২০ গজ হয়ে যায়। আসলে এটা শুধু কাপড়ের হিসাব নয়, বরং দুর্গম এলাকার মানুষের রুক্ষতা আর তাদের জীবনযাত্রার বিশালত্বের একটা দারুণ প্রতীকী চিত্র। এবার আমাদের তৃতীয় অধ্যায়, পেশোয়ারে আতিথেয়তা, উষ্ণ অভ্যর্থনা এবং সাথে কিছু সতর্কতা। ট্রেনের ওই মজার আড্ডা শেষে আমরা এবার প্রবেশ করছি পেশোয়ারে, এক সম্পূর্ণ নতুন আর কিছুটা থমথমে পরিবেশে। একটু খেয়াল করলে দেখা যাবে যাত্রাটা কতটা দীর্ঘ। তৃতীয় দিনের মাথায় রাতের অন্ধকারে ট্রেন যখন পেশোয়ারে পৌঁছায়, চারদিকে তখন রীতিমতো ছমছমে একটা ভাব। তখন একটা প্রবাদ খুব প্রচলিত ছিল, পেশোয়ারে দিনের বেলা ব্রিটিশদের রাজত্ব চললেও রাতে নাকি তা পুরোপুরি পাঠানদের দখলে চলে যায়। কিন্তু স্টেশনে নামার পর একদম অন্যরকম একটা ব্যাপার ঘটে। বিশাল দেহি এক পাঠান, শেখ আহমদ আলী, এগিয়ে আসেন। সম্পূর্ণ অপরিচিত একজন বাঙালিকে তিনি যেভাবে ২ হাতের বিশাল থাবার মধ্যে পরম উষ্ণতায় জড়িয়ে ধরেন, একেবারে হাড় গোড় ভেঙে দেওয়ার মতো একটা আলিঙ্গন, এটা সত্যিই অকল্পনীয় ছিল। এই নতুন আর অদ্ভুত পরিবেশে এসে লেখকের চমৎকার একটা আরবি প্রবাদের কথা মনে পড়ে যায়। ইয়ৌমন আস-সাফার নিসফুস সাফার, অর্থাৎ যাত্রার দিনই অর্ধেক ভ্রমণ। ঘর থেকে বের হতে পারাটাই ভ্রমণের সবচেয়ে বড় আর কঠিন ধাপ।
এই দারুণ একটা দার্শনিক চিন্তার পরই শুরু হয় সীমানার ওপারের সেই চরম অনিশ্চিত আর রোমাঞ্চকর বাস্তবতায় ঝাঁপ দেওয়া। আমাদের চতুর্থ অধ্যায়, রুক্ষ খাইবার প্যাসের রোমাঞ্চ। উত্তাপ, বিপদ আর সামোভার। পেশাওয়ারের পর শুরু হচ্ছে এই যাত্রার সবচেয়ে ভয়ঙ্কর আর উত্তেজনায় ভরপুর অংশ, খাইবার পাস। খাইবার পাস হল পাকিস্তান আর আফগানিস্তানকে যুক্ত করা একটা ঐতিহাসিক কিন্তু মারাত্মক বিপজ্জনক গিরিপথ। এখানকার বাস যাত্রাটা ছিল আক্ষরিক অর্থে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতো। বাসের চালক ছিলেন ৬০ বছর বয়সী এক শিখ ভদ্রলোক। মজার বা বলা ভালো ভয়ঙ্কর ব্যাপার হল তিনি আবার ছিলেন রাতকানা। আর চারপাশের পরিবেশ, দুই দিকে ১০০০ ফুট উঁচু পাথরের ন্যাড়া পাহাড় আর মাঝখান দিয়ে বয়ে চলার সরু রাস্তা, যেখানে দুটো গাড়ি পাশাপাশি চলা প্রায় অসম্ভব। রোদের তাপে সেখানে যেন আস্ত একটা নরক নেমে এসেছিল। এখানকার সবচেয়ে বিপজ্জনক নিয়মটা শুনলে গা শিউরে ওঠে। রাস্তাটা ব্রিটিশ সরকারের ঠিকই, কিন্তু রাস্তার দুই ধারের সব জমি হল পঠানদের। মানে সামান্য একটু এদিক ওদিক হলেই মৃত্যু অবধারিত। ব্রিটিশদেরও এই পথের শান্তি বজায় রাখতে আর ডাকাতির হাত থেকে বাঁচতে স্থানীয় পঠানদের রীতিমতো কর বা খাজনা গুনতে হতো। খাইবার পাসের এই রুক্ষতার মধ্যেই আবার দারুণ বৈচিত্র্য দেখা যায় সেখানকার কাফেলাগুলোতে। প্রাচীন ঐতিহ্য আর আধুনিক অস্ত্রের এক অদ্ভুত সংমিশ্রণ। একদিকে মানুষের হাতে জার্মানির মাউজার আর দামেস্কের তলোয়ার, অন্যদিকে এই ভয়ঙ্কর গরমের মধ্যেও ব্যবসায়ীদের গায়ে ২ ইঞ্চি পুরু লোমের কোট। উটের পিঠে পেস্তা বাদামের বস্তার পাশেই হয়তো লুকানো আছে আফিমের গোপন চালান, আর তার সাথেই ঝুলছে চমৎকার কারুকাজ করা সব সামোভার। এই পুরো দৃশ্যপটটা অত্যন্ত ধীর গতিতে একটা সিনেমার মতো এগিয়ে চলে। এবার আসি পঞ্চম অধ্যায়, জালালাবাদের অভিজ্ঞতা। দুর্গন্ধ থেকে সুবাস। খাইবার পাসের সেই হাড় কাঁপানো রোমাঞ্চ পেরিয়ে বাস যখন জালালাবাদে পৌঁছায়, তখন সম্পূর্ণ ভিন্ন একটা পরিস্থিতি তৈরি হয়। জালালাবাদ সরাইখানায় ঢোকার অভিজ্ঞতাটা ছিল এক কথায় ভয়াবহ। এটাকে একটা সূচিভেদ্য দুর্গন্ধ হিসেবে বর্ণনা করা হয়েছে। মানে শতাব্দী প্রাচীন একটা সরাইখানা, যেখানে উট, ঘোড়া আর মানুষের ভিড় লেগেই আছে। অথচ বৃষ্টিহীন এই অঞ্চলে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই। বাতাসে জমে থাকা এই দুর্গন্ধ যেন রীতিমতো ধাক্কা দিয়ে মানুষকে পেছনের দিকে ফেলে দেয়। কিন্তু এর মাঝেই ঘটে যায় এক অদ্ভুত রহস্যময় ঘটনা। জালালাবাদে পৌঁছানোর সাথে সাথেই বাসের সমস্ত কাবুলি ব্যবসায়ী যাত্রীরা যেন জাদুর মতো হাওয়া হয়ে গেল। বাস কখন আবার ছাড়বে সে কথাও কেউ কাউটি জিজ্ঞেস করল না। সবাই গেল কোথায়? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে আফগান টাইম বা আফগানদের সময় জ্ঞানের মধ্যে। আধুনিক শহরের জীবনের মতো তাদের কোনো তাড়া নেই। দ্রুত গতিতে কিছু করাকে তারা রীতিমতো শয়তানের কাজ বলে মনে করে। জালালাবাদে পৌঁছে তারা সবাই যার যার আত্মীয় স্বজনের বাড়িতে অতিথি হতে চলে গেছে। সবাই আবার যখন ফিরে আসবে, বাস ঠিক তখনই ছাড়বে। তাতে ২-৪ দিন পার হয়ে গেলেও কারও কোনো আপত্তি নেই। এই তীব্র দুর্গন্ধ আর চরম অনিশ্চয়তার একেবারে উল্টো একটা দারুণ চিত্র ফুটে ওঠে ভোরের আলোয়। নিমলায় ভোরবেলা জলের অবিরাম কুলুকুলু শব্দ আর নার্গিস ফুলের এক মোহনীয় সৌরভে ঘুম ভাঙে। আগের রাতের সরাইখানার সেই বিভীষিকাময় দুর্গন্ধকে মুহূর্তেই ভুলিয়ে দেয় প্রকৃতির এই অসাধারণ স্নিগ্ধ একটা সৌন্দর্য। চলে এসেছি আমাদের ষষ্ঠ ও শেষ অধ্যায়ে, ভ্রমণের মূল দর্শন, অভিন্ন মানবতা। এই পুরো যাত্রার শেষে যদি আমরা একটু বড় পরিসরে চিন্তা করি, তাহলে সৈয়দ মুজতবা আলীর এই অভিজ্ঞতার অন্তর্নিহিত দর্শনটা আসলে কী? পুরো রাস্তায় এটা বারবার প্রমাণিত হয়েছে যে আমাদের বাহ্যিক সংস্কৃতি, পোশাক বা খাদ্যাভ্যাসের ভিন্নতার নিচে আসলে একেবারে একই রকম মানবিক সত্তা লুকিয়ে আছে। ট্রেনের কামরায় সেই একই খাবার কিংবা পেশাওয়ারে একজন সম্পূর্ণ অপরিচিত পাঠানের উষ্ণ আলিঙ্গন, এগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভাষার বাধা বা ভৌগোলিক রুক্ষতা কখনোই মানুষের ভেতরের সংযোগকে মুছে ফেলতে পারে না। একটুখানি রসবোধ আর সহমর্মিতা থাকলে পৃথিবীর যে কোনো দুর্গম পথই অনায়াসে পাড়ি দেওয়া সম্ভব। আমাদের আজকের আলোচনার একেবারে শেষ প্রান্তে এসে এই গভীর প্রশ্নটাই বারবার মনে ঘুরপাক খায়। সত্যিকারের ভ্রমণ কি? কেবল একটা দেশের পর আরেকটা দেশ আর ভৌগোলিক সীমানা পার হওয়া? নাকি এটা আমাদের মনের ভেতরের অদৃশ্য সীমানা আর ভেদাভেদগুলোকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়?
সৈয়দ মুজতবা আলীর এই অনবদ্য সৃষ্টি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বাইরের পৃথিবী যতই রুক্ষ আর অচেনা হোক না কেন, মানুষের ভেতরের পৃথিবীটা সবসময় অনেক বেশি আপন। এই অসাধারণ প্রশ্নটা আর চিন্তার খোরাক নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।